এই একটা মুভি ছোট থেকে বড় সবার দেখা উচিত বলে আমি মনে করি। পারলে থিয়েটারে গিয়ে দেখো, আর তা যদি না সম্ভব হয় তাহলে প্লিজ পুরো ভিডিওটা দেখে লাইক বা ডিসলাইক যা তোমাদের মনে হয় তা করার চেষ্টা করো। কিভাবে একজন প্রতিবন্ধকতাকে জয় করে ভারত সরকারের এডুকেশন সিস্টেমের কাছে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল এবং কেসে জিতেও যায়। আজ আমি এক্সপ্লেন করছি শ্রীকান্ত মুভিটি, যা সত্যি ঘটনায় ইন্সপায়ার্ড হয়ে বানানো হয়েছে। মুভিটিতে কিছু ছোট ছোট সেন্স অফ হিউমার আছে যা তোমরা থিয়েটারে গিয়ে না দেখলে বুঝতে পারবে না, তাও আমি চেষ্টা করব মাঝে মাঝে এক্সপ্লেন করার। তাহলে চলো ভিডিওটি শুরু করি। 1992 সালের 13ই জুলাই মছলিপত্তা নামের একটি ছোট্ট গ্রামে একটি ছেলের জন্ম হয়। বাবা জানতে পারার সঙ্গে সঙ্গেই ছেলেকে কোলে তুলে নাম দেয় শ্রীকান্ত, আর তার সাথে বলে তার ছেলে বড় হয়ে ক্রিকেটার হবে। তখনও সে ছেলের মুখ দেখেনি। ছেলের যখন মুখ দেখলো জানতে পারলো ছেলেটি অন্ধ। প্রতিবেশী সবার কথায় পরের দিন সকালবেলায় জ্যান্ত ছেলেকে মায়ের কোল থেকে তুলে নিয়ে গেল কবর দিতে, কিন্তু শ্রীকান্তের মা হাতে পায়ে ধরে সেদিন ছেলেকে বাঁচালো বলেই আজ আমরা এই মুভিটি দেখতে পাচ্ছি। সময়ের সাথে সাথে শ্রীকান্ত বড় হলো, তার একটি ভাইও হলো, সে কিন্তু সুস্থই হলো। শ্রীকান্ত দেখতে না পেলেও পড়াশোনায় সে হলো একেবারে তুখোড়। ক্লাসের সব থেকে বাজে ছেলেটি ক্রিকেট খেলাতে নিয়ে গেল শ্রীকান্তকে, এটা জেনেই যে সে অন্ধ, আর এমন বল ছুড়লো যা তাকে আঘাত করে। আঘাত দেওয়ার সাথে সাথেই তার হাতে একটা কয়েন দিয়ে বলল, আজ থেকে ভিক্ষে করা প্র্যাকটিস কর, এর পরের জীবনে তোকে এর সাহারাই চলতে হবে। স্কুলের টিচার শ্রীকান্তের দুর্দশা দেখে ওর বাবাকে ডেকে বলল হায়দ্রাবাদে ব্লাইন্ডদের স্কুলে ছেলেকে ভর্তি করাতে, তাহলে তার সঠিক মূল্যায়ন হবে। তাই তার বাবা শ্রীকান্তকে নিয়ে হায়দ্রাবাদের একটি ব্লাইন্ড স্কুলে ভর্তি করে দেয়। সেখানে খাওয়া থাকা সব একদম ফ্রিতে হয়ে গেছিল। সেখানেই তার পরিচয় হয় দেবিকা ম্যাডামের সাথে। তারপর তার জীবনে আমূল পরিবর্তন আসে। সেখানে অনেক কিছুই শেখে শ্রীকান্ত, আর প্রতিবার পরীক্ষায় ফার্স্ট আসতে শুরু করে। শুধু পড়াশুনোতেই না, দাবা খেলা, যে কোনো মেশিনের আওয়াজ শুনে ঠিক করা, সবকিছুতেই শ্রীকান্ত তুখোড় ছিল। এরপর একদিন স্কুলের ট্রাস্টি বোর্ডের মেম্বাররা এলো স্কুলে। সেখানে স্পিচ দিতে গিয়ে মজার ছলে শ্রীকান্ত বলে, আমরা এখানে কেউই দেখতে পাই না, কিন্তু প্রায় রোজই মাংসের গন্ধ পাই। আমরা প্রত্যেকেই পাই, যা আমাদের থালাতে এসে পড়ে না। ট্রাস্টি মেম্বাররা আমাদের ভালো থাকার জন্য পয়সা তো দিচ্ছেন, কিন্তু তা আমাদের ভোগে লাগছে না, লাগছে অন্য কারোর। এইসব কাণ্ড কারখানা করার পর স্কুল ইনচার্জ শ্রীকান্তকে ওই স্কুল থেকে তাড়িয়ে দিল একা একা। এমনকি হাতে থাকা স্টিকটাকেও কেড়ে নিল, ওটা স্কুলের প্রপার্টি বলে। সারাদিন একা একা ঘুরতে ঘুরতে এর তার গাড়িতে ধাক্কা খেতে খেতে একটি গাড়ির মালিক অন্ধ ভেবে তার হাতে টাকাও গুজে দিল, যা ছোটবেলা ভিখারি হওয়ার গল্প মনে করালো তাকে। সেই রাতেই দেবিকা জানতে পেরে সারা রাস্তা খুঁজে খুঁজে শ্রীকান্তকে নিয়ে তার বাড়িতে তুললো। শ্রীকান্ত সেদিন তার টিচারকে শুধু একটা কথাই বলে, আমি জীবনে যাই হই না কেন ভিখারি হতে চায় না। এরপর টিচার তার সমস্ত রেসপন্সিবিলিটি নিয়ে ওর বাবাকে জানালো, স্কুলে চাকরি করি বা না করি, শ্রীকান্তের পড়াশোনার দায়িত্ব আমার। দেবিকা ম্যাম সমস্ত পড়া মানে ফিজিক্স, কেমিস্ট্রি আরো যা যা থাকে ক্যাসেটে রেকর্ড করে রাখতো, যা শ্রীকান্ত শুনে শুনে মুখস্থ করতো। মাধ্যমিকে এইভাবেই সে স্কুলের ফার্স্ট হয় আর 96% পায়। পরের পড়াশোনা করার জন্য সে সায়েন্স সাবজেক্ট চায়, কিন্তু কোনো স্কুলই ব্লাইন্ডদের সায়েন্স অ্যালাউ করে না। তাই সে দেবিকা টিচারের সাহায্যে কোর্টে কেস করে ইন্ডিয়ান এডুকেশন সিস্টেমের এগেনস্টে। ওখানে শ্রীকান্তের চুজ করা স্কুলের প্রিন্সিপালকে কোর্টের তরফ থেকে সামনে প্রেজেন্ট থাকতে বলা হয়। সেখানে জাজ জিজ্ঞেস করে শ্রীকান্ত কেন সায়েন্স পড়তে পারবে না। এখানে একটা মজার ঘটনা দেখানো হয়, তোমাদের বলি। উকিলবাবু শ্রীকান্তকে জিজ্ঞাসা করে, নিউটন আপেল পড়তে দেখেছিল বলেই কিন্তু নিউটনের সূত্র আবিষ্কার করতে পেরেছিল। তার এগেনস্টে শ্রীকান্ত বলে, আগেও আপেল উপর থেকে নিচে পড়তো, নিউটন দেখার পরেও আপেল উপর থেকে নিচে পড়েছে। আসলে কনসেপ্টটা হচ্ছে আগে ছিল না, নিউটন দেখার পর এসেছে। আমি দেখতে পাই বা না পাই, আমি একটা স্টিক যদি নিচে ফেলে দিই, তার ভেলোসিটি, স্পিড সব আমি ক্যালকুলেশন করে বের করতে পারবো, যা এত কুইক ক্যালকুলেশন করে বের করে যা দেখে জাজও অবাক হয়ে যায়। ওই প্রিন্সিপাল একটা বই শ্রীকান্তের হাতে দিয়ে বলে, এই বইটি কি শ্রীকান্ত পড়তে পারবে? শ্রীকান্ত জানায় না। সাথে সাথে শ্রীকান্ত একটি ব্রেলের বই বার করে, আসলে ব্রেল বলতে অন্ধদের পড়ার জন্য কিছু ডট দেওয়া থাকে যা হাতিয়ে তারা পড়তে পারে। যাই হোক, ব্রেলের বই বার করে আর প্রিন্সিপালকে দেয় পড়ার জন্য। প্রিন্সিপাল তো একটা ফোঁটাও পড়তে পারে না। তখন শ্রীকান্ত জানায়, আপনার নিজেদের জন্য বই বানিয়েছেন আর সিলেবাস তৈরি করেছেন যা আমরা পারি না পড়তে। ভেবে দেখুন, ইন্ডিয়ান এডুকেশন সিস্টেম যদি আমাদের মতো অন্ধ লোককেও তৈরি করতো, তাহলে আপনারাও পড়তে পারতেন না। তার সাথে জাজকেও শ্রীকান্ত জিজ্ঞেস করে, আপনি এত প্রফেশন থাকতে জাজ
জাজ কেন হলেন? জাজ বলে আমি ছোটবেলা থেকেই তাই হতে চাইতাম, তাই জন্য হলাম। শ্রীকান্ত বলে তাহলে স্যার আমি কেন কোনো কিছু হতে চাইতে পারি না? আমাকে অপরচুনিটি তো দেওয়া হোক, বাকি দেখে নেব আমি, হই বা না হই। যা দেখে শুনে জাজ শ্রীকান্তের পরেই রায় দেয়। আর শ্রী ওই স্কুলে 12th পাস করে রেকর্ড পার্সেন্টেজ মার্কস নিয়ে আসে, যে মার্কসে শ্রীর আইআইটিতে অ্যাডমিশন হয়ে যাওয়ারই কথা। কিন্তু সমস্যা সেই একই, ইন্ডিয়ান এডুকেশন সিস্টেম। তারপর শ্রীকান্ত আর কেস করে না, টিচারকে বলে আমি শুধু পড়াশুনো করতে চাই, কতদিন আমি কেস করে জিততে পারবো? এখানে এক সময় শ্রীকান্ত এপিজে আব্দুল কালাম স্যারের ইনোভেটিভ প্রোগ্রাম জয়েন করে। আর স্যার তাকে কি হতে চায় জানতে চাইলে জানায় আমি ইন্ডিয়ার ফার্স্ট ভিজুয়ালি ইম্পেয়ার্ড প্রেসিডেন্ট হতে চাই। যা শুনে স্যার ওর নামটা মনে রেখে নেয়, যা পরে রিয়েল ফুটেজেও আমরা দেখি। পরের পড়াশুনো এভাবেই তার চলতে থাকে। সাথে শ্রীকান্ত ব্লাইন্ড ক্রিকেট খেলা শুরু করে। শ্রীকান্ত সবকিছুতেই ভালো। একদিন ইন্ডিয়ান ব্লাইন্ড ক্রিকেট টিমেও চান্স পেয়ে যায়। শ্রী সেখানে ইন্ডিয়ার জার্সি পরে খেলতে পারবে, যা দেখে ওর বাবা দারুণ খুশি হয়। সে সময় টিচার ওকে জানায় পরবর্তীতে এমআইটিতে শ্রীকান্ত অ্যাডমিশন নিতে পারে, কিন্তু ওকে ক্রিকেট ছাড়তে হবে। শ্রী জানে ওর কাছে পড়াশোনার আগে কিছুই না। এরপরে শ্রী আমেরিকা টপ 4টে ইউনিভার্সিটির পড়ার চান্স পায়। শ্রীকান্ত বোস্টন ইউনিভার্সিটি চুজ করে পড়ার জন্য। ইউএসএ যাবার দিন হায়দ্রাবাদ এয়ারপোর্টে চিফ অফিসিয়ালরা ওকে আটকে দেয়, কারণ ভিজুয়ালি ইম্পেয়ার্ড লোকেদের একা ট্রাভেল করার এখতিয়ার নেই। সেখানে শ্রী সবাইকে রিকোয়েস্ট করে কেউ যেন একবার এগিয়ে বলে তার সাথে যাচ্ছে, না হলে তার অ্যাডমিশন নেওয়া হবে না। কেউই এগিয়ে আসে না। এই সিনটা কিন্তু মারাত্মক ভালো ছিল। কিন্তু শ্রী পিছিয়ে যাওয়ার ছেলে না। সে এয়ারপোর্টে বসেই চিফ অফিসিয়ালকে প্লেনের সিটিং অ্যারেঞ্জমেন্ট বুঝিয়ে দিয়ে বলে আমি একাই সব পারি, আমার যাওয়ার জন্য কারোর হেল্পের প্রয়োজন নেই। শেষে সব যাত্রীদের অনুরোধে ওকে একাই ট্রাভেলের অনুমতি দেওয়া হয়। সবকিছুর পর শ্রী ইউএসএ যায়, ওখানে পড়াশোনা তো করে, আর তার থেকে ভালো জিনিস করে, সে ভালো বেসবল খেলে, যার জন্য সে ওয়ার্ল্ড রেকর্ড করে। আর ওর নামে ম্যাগাজিন বেরোয়। শ্রী ফেমাস হয়ে যাওয়ায় ওর নামের আর্টিকেল হায়দ্রাবাদে বসে স্বাতি নামের একটি মেয়ে পড়ে, যে ডাক্তারি পড়ছিল। ওর সাথে যোগাযোগও বাড়তে থাকে ভায়া ফোন বা কোনো কিছুতে। একসময় মেয়েটিও শ্রীকান্তের টানে ইউএসএ তে এমডি করতে যায়। ওদের মেলামেশা চলতে থাকে। একসময় শ্রীর এমআইটি শেষ হয়। টিচার ওকে ফিউচারে ইন্ডিয়া আসার কথা বলে ও জানায় ইন্ডিয়ার আমাকে কোনো প্রয়োজন নেই যে আমি যাব। এর উত্তরে দেবিকা কিছুই বলে না, বরং স্বাতি ওকে বোঝায় ইন্ডিয়াতে তোমার মতো 2% লোক আছে যাদের তোমাকে প্রয়োজন। তোমার জন্যই আজ অন্ধ লোকেরা সায়েন্স পড়তে সাহস পাচ্ছে। স্বাতির কথা শুনে শ্রী হায়দ্রাবাদ পৌঁছে টিচারের সাথে আলোচনা করে ভিজুয়ালি ইম্পেয়ার্ড বাচ্চাদের জন্য কম্পিউটার সেন্টার খোলার জন্য। সেখানে বাচ্চারা যে কোনো জবের জন্য এলিজিবল তো হয়, কিন্তু তাদের কেউ কাজ দিতে চায় না। এরপর শ্রীকান্ত টিচারকে বলে এদের কাজ আমি দেব। তখন টিচার জানতে চায় কিভাবে। শ্রী প্যাকেজিং বিজনেসের কথা বলে, কিন্তু তার জন্য ফ্যাক্টরি চাই আর চাই ইনভেস্টার। শ্রী আব্দুল কালাম আজাদ স্যারের সাথে দেখা করে বিজনেসের ব্যাপারে বলে। স্যার তার বিজনেস আইডিয়া শুনে খুশি হয়ে ফার্স্ট ইনভেস্টার হয়ে যায়, আর 25 লাখ টাকা তাকে চেক দিয়ে বলে এর থেকে বেশি আমার দেওয়ার ক্ষমতা নেই, আমার স্যালারি আমাকে অ্যালাউ করে না। এরপর শ্রী অনেক ইনভেস্টারের কাছেই যায়, কিন্তু কেউ রাজি হয়নি। শেষে রবি নামের একজন বড় ইনভেস্টার তার ফ্যাক্টরিতে ইনভেস্ট করে। যে নতুন ফ্যাক্টরি তৈরি হয় তাতে নোংরা আবর্জনা রিসাইকেল করে প্যাকেজিং বিজনেস শুরু করে, যাতে সব ওয়ার্কার ভিজুয়ালি ইম্পেয়ার্ড হয়। তাদের মান্থলি 8,000 রুপিস দেওয়া হয়, তাদের জব অফার করা হয়। এই ইন্ডাস্ট্রির নাম হয় বোলান্ড ইন্ডাস্ট্রি। ধীরে ধীরে এই প্যাকেজিং বিজনেস খুব নাম করে, আর অ্যানুয়ালি টার্নওভারও বাড়তে থাকে। কিন্তু এই বিজনেস যেহেতু সম্পূর্ণ রিসাইকেলিং থেকেই হয়, তাই দেশে সাড়া পড়ে যায়, কিন্তু নাম হয় রবির, যা মানতে পারে না শ্রীকান্ত। এরপর রবি আরেকটা ফ্যাক্টরি 6 কোটি টাকায় কেনে, যা কেনার জন্য ফ্যাক্টরির মালিকদের কাছে 6 মাস সময় চায়। অন্যদিকে শ্রীকান্তের এই ইনোভেটিভ বিজনেসের আইডিয়ার জন্য অ্যাওয়ার্ড পাওয়ার ইচ্ছার কথা রবিকে জানায়। রবি জানায় আমার এই ব্যাপারে মোটেও উৎসাহ নেই, আর হয়তো আমরা এটা পাবও না। কিন্তু শ্রীকান্ত বলে এই অ্যাওয়ার্ড আমি পেয়েই দেখাবো, তোমার কথা আমি জানি না। টাকা দেখার সাথে সাথে শ্রীকান্তের ব্যবহারে অনেক চেঞ্জ আসে, অহংকারও বাড়তে থাকে তার। এই সময় না তো রবির কথাই কোনো পাত্তা দেয়, না তো টিচারের কথার কোনো পাত্তা দেয়। এরপর শ্রীকান্ত আরো বেশি ক্ষমতার জন্য পলিটিক্যাল পার্টি জয়েন করে, যেখানে রেড্ডি নামের একজন মহিলা ভোটের টিকিট দিতেও রাজি হয়ে যায়। পার্টি অফিসে টিকিট নিতে যাওয়ার দিন টিচার ওকে অনেক বোঝানোর চেষ্টা করে এই রাস্তা ওর জন্য না, কিন্তু শ্রী তার জবাব দেয় এরপর থেকে ওর নিজের রাস্তা নিজেই ঠিক করবে, কারোর পরামর্শের ওর প্রয়োজন নেই। এইভাবে একে একে ওর কাছের লোককে দূরে ঠেলে সরিয়ে দেয়। যখন পার্টি অফিসে পৌঁছয় তখন দেখে ওখানে সবাই ওকে অন্ধ বলে সিম্প্যাথি দেখাচ্ছে। অপমানজনক ব্যানারও ওর নামে তৈরি করা হয়। আসলে ওখানে ওর নাম আর ব্লাইন্ডনেসকে কাজে লাগিয়ে ভোটে জিততে চাইছিল, যা শ্রী একদমই পছন্দ করেনি, কারণ ওর কাছের লোকজনেরা কখনোই ওকে অন্ধ বলে দাবি করে না। এবার সে ওখান থেকে ভোটে দাঁড়াবে না জানিয়ে বাড়ি ফিরে এসে টিচারের কাছে ক্ষমা চায়, যা তার কাছে খুবই শক্ত ব্যাপার ছিল, কারণ সে কোনোদিনও কাউকেই সরি বলেনি। রবির কাছেও ক্ষমা চায়, যাতে টিচার আর রবি আবার তাকে কাছে টেনে নেয়। তার যে ফ্যাক্টরি মালিকের কাছে
কাছে 6 কোটি টাকা জমা দেওয়ার কথা ছিল তার কাছে ক্ষমা চেয়ে টাকাটা রিটার্ন করে। এরপর দেখায় শ্রীকান্ত স্পেশাল ক্যাটাগরিতে বিজনেস অফ দ্য ম্যান এর অ্যাওয়ার্ড পেয়ে যায়। এখানে একটা খুব ভালো স্পিচ দেয় আর বলে আমাদের তোমরা সবাই বেচারি আর অসহায় ভাবো, কিন্তু বিশ্বাস করো অসহায় আমরা একদমই নই। তোমাদের এক হাটে কিনে আরেক হাটে বেচে দেবো, বুঝতেই পারবে না। আর এই অ্যাওয়ার্ড অ্যাকসেপ্ট করে না, কারণ এটা স্পেশাল ক্যাটাগরিতে দেওয়া হয়েছিল। শ্রীকান্ত বলে আমি আরো পরিশ্রম করব, আরো ভালো বিজনেস আইডিয়া নিয়ে আসবো আর এগোবো, কিন্তু কখনোই আমি আমার স্পেশাল ক্যাটাগরিতে নাম জুড়ে দেব না। যদি মনে হয় আমি এলিজিবল তাহলে নর্মাল ক্যাটাগরিতেই আমাকে সিলেক্ট করবে, নয়তো না। এই স্পিচ শুনে সবাই স্ট্যান্ডিং ওভেশন দেয়। এখানেই মুভিটি শেষ হয়। মুভির শেষে কিছু রিয়েল ফুটেজ অ্যাড করা হয়, যেখানে আমরা লেট প্রেসিডেন্ট এপিজে আব্দুল কালাম স্যারের শ্রীকান্তকে নিয়ে কথা বলা দেখতে পারি। স্বাতীর সাথে বিয়ের কিছু ফটো দেখি। পুরো মুভিতে রাজকুমার রাওয়ের অ্যাক্টিং দেখে একবারও মনে হয়নি যে ও দেখতে পায়। প্রত্যেকটি দৃশ্যতে সাবলীলভাবে অভিনয় করে গেছে। পুরো মুভিতে একজন অন্ধ ছেলের অন্ধত্বের জন্য গর্ববোধের বিষয়টি তুলে ধরা হয়েছে, যা আমাদের মতো সাধারণ মানুষ যারা একটু প্রতিকূল পরিস্থিতিতে পড়লেই ভাগ্যের দোষ দিই, তাদের কাছে বিশাল শিক্ষণীয় বিষয়। যে সমস্ত প্রতিকূলতাকে তুড়ি মেরে উড়িয়ে প্রতিবন্ধকতাকে নিজের শক্তিরূপে পরিচয় দিয়েছে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। আজ তাহলে আসি, পরের ভিডিওতে নিশ্চয়ই কথা হবে।